হ্যালো এভরিওয়ান, কেমন আছি আমরা সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ক্লাসটাতে। অনেকদিন পর ক্লাস 7 এর বাচ্চা কাচ্চাদের সাথে আমরা আমাদের পেজ থেকে একটা লাইভে এসেছি। আপনাদের অনেকগুলো সাবজেক্ট নিয়ে অনেক ডাউট ছিল, অনেকের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শুরুতে পরিচয় দিয়ে নেই, আমার নাম সুষমা চক্রবর্তী, আর আমার সাথে রয়েছে তোমাদের সৌরভ ভাইয়া। সো তোমাদের সুষমা ভাইয়া তো সারা বছর ক্লাস নিয়েছেই, আমিও ছিলাম তোমাদের সাথে। সো এখন যেহেতু বার্ষিক পরীক্ষা চলে এসেছে সামনে, সো এই বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে আরও জোরালো করতে আমরা আজকে নিয়ে এসেছি বার্ষিক পরীক্ষার ফ্রি সাজেশন। তো সুষমা ভাইয়া কি থাকছে আজকের ক্লাসে? আজকের ক্লাসে তোমাদের জন্য যত রকম সাজেশন দরকার, অর্থাৎ বার্ষিক পরীক্ষার আগে কি পড়বো, কই থেকে পড়বো, এবং এই যে বইয়ের মধ্যে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ইনফরমেশন ছড়াছিটিয়া থাকে, কোন চ্যাপ্টারের কোন অংশটুকু পড়বো। সৌরভ ভাই, আমাদের স্টুডেন্ট লাইফেও আমরা কিন্তু অনেক প্যারা খাই যেতাম যে আমরা কই থেকে পড়বো, কোন চ্যাপ্টারের কোন অনুচ্ছেদটুকু ইম্পর্টেন্ট। আবার লেসনে ভাগ করে দেওয়া থাকে, পার্ট 1, পার্ট 2, কোন পার্টটা ইম্পর্টেন্ট, কোন পাঠের কোন টপিকটা ইম্পর্টেন্ট, এরকম অনেক রকম ডাউট থাকে। সো আমাদের যে সাজেশনটা আমরা তৈরি করেছি, এটা আমরা একটা মেথড ফলো করছি। আমরা কি করছি, আমরা করছি যে প্রশ্ন কিভাবে আসে, প্রশ্ন যে জায়গা থেকে যেই রকম প্রশ্ন আসে, আমাদের এই সাজেশনগুলোয় তোমরা ঠিক সেই রকম প্রশ্নগুলো পাবা। প্রশ্ন দেখে তোমাদের প্রস্তুতির একটা কিভাবে তুমি প্রস্তুত হবা এটার একটা মোটামুটি গাইডলাইন পেয়ে যাবা। তো ফার্স্টে আমাদের কয়টা সাবজেক্ট আজকে কভার করতেছি? আজকে বাংলা করতেছি, 2টা বাংলা, 2টা ইংরেজি, আর একটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। টোটাল মনে করো 5টা সাবজেক্ট, তাই তো? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সো ফার্স্টে আমাকে একটু জানা দাও, কে কে বলতেছো, কে কোন জায়গা থেকে বলতেছো। সৌরভ ভাইয়ের ক্লাস করেছো আগে বা আমার ক্লাস করেছো, এরকম কার কারা আছো তারা একটু প্লিজ কমেন্টে জানাও। হাত তুলবা, কমেন্টে হাত তুলবা। ওকে, সালমা ফারিয়া রাফা, সে বলছে কেমন আছেন ভাই? আমি খুবই ভালো আছি। সৌরভ ভাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছি রবিউল বলছে সরি ভাই আমি ক্লাস 10, কোনো সমস্যা নেই, ক্লাস 10-এরও প্রস্তুতির প্রিপারেশন আছে আমাদের, তুমি সেই ক্লাসটাতে থাকবে। ক্লাস 10 এর ক্লাসটাতে জয়েন করবা, বুঝতে পারছো? আর যদি তোমার বলার কিছু থাকে, একটা ছোট একটা কমেন্টে তোমার 7 এর ছোট ভাইদের জন্য কিছু বলে তুমি চলে যাও, তোমার পড়ালেখা করো। ইসরাত জাহানকে দেখতে পাচ্ছি, বলছে হ্যালো ভাইয়া। হ্যালো ইসরাত। তারপর দেখতে পাচ্ছি আলো আক্তার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আঞ্জুমান আরা ইলার পরীক্ষা হচ্ছে 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ভেরি গুড, হোপফুলি ভালো মতোই পরীক্ষা দিচ্ছ তুমি, এবং সবগুলো পরীক্ষা তো ইতিমধ্যে শেষ হয়ে যায় নাই। সো এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো না কোনো সাবজেক্ট ইতিমধ্যে তোমার বাকি রয়ে গেছে। সো সেই সাবজেক্টটার প্রিপারেশন যেন ভালো মতো নিতে পারো, আজকের ক্লাসটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। তামিম যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, ইসরা যুক্ত হয়েছে। আমাকে একটা কথা বলবা তোমরা, সেটা হচ্ছে তোমার এই যে 5টা সাবজেক্টের কথা বললাম, 5টা সাবজেক্টের মধ্যে তোমাদের অ্যাকচুয়ালি কোন সাবজেক্টটা সব থেকে বেশি কঠিন লাগে? সবাই তো আমার কিন্তু ছোটবেলায় বাংলা প্রচুর কঠিন লাগতো। দেখছো তোমাদের সৌরভ ভাইকে দেখছো, মানে এইটা হচ্ছে একটা এক্সাম্পল। ছোটবেলায় বাংলা কঠিন লাগতো, বড় হয়ে বাংলা পড়ায়। বুঝতে পারছো? তোমরা যে যেখানে আসো প্লিজ একটু হাততালি দিয়ে দিও, আমি যাতে শুনতে পাবো না, তারপরেও মনের প্রশান্তি। যাই হোক, এনিওয়ে, সৌরভ ভাই বাংলা যখন ক্লাস নেয় খুবই ভালো লাগে। আমিও ভাইয়ের ক্লাস করি একদম, ভাই যখনই টাইম পাই ভাইয়ের ক্লাসগুলো আমি দেখি। তো ফার্স্টে আজকে বাংলা সৌরভ ভাই শুরু করবে, সবাই ক্লাসটা ফলো করো, দেন আমি তোমাদের বাকিটুকু কন্টিনিউ করব। সৌরভ ভাই। ওকে, সো থ্যাংক ইউ সুষমা ভাইয়া। আচ্ছা, সো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার ফ্রি সাজেশন ক্লাস 7 বাংলা প্রথম পত্র। সো আমরা শুরুতে দেখব কি থাকছে এই সাজেশনে, অর্থাৎ এই যে সাজেশনটা তোমরা পাবা, এই সাজেশনটার মধ্যে অ্যাকচুয়ালি কি কি পাচ্ছ তোমরা। তোমাদের পরীক্ষায় আসার মতো চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ যে সকল এমসিকিউ আছে, অর্থাৎ পরীক্ষায় যদি তুমি একটা ভালো মার্কস তুলতে চাও, এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো এই এমসিকিউগুলোতে ভালো করার জন্য কিন্তু যখন তুমি এই সাজেশনটা পেয়ে যাবা, তুমি বুঝে যাবা যে কোন কোন চ্যাপ্টারের কোন কোন এমসিকিউগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। শুধুমাত্র এমসিকিউতে ভালো করলে হবে হবে না, বরঞ্চ চ্যাপ্টার ভিত্তিক যেই সিকিউগুলো আছে, কারণ এখানে কিন্তু সবচেয়ে বেশি মার্কস। সো সিকিউগুলোতেও যেন ভালো করতে পারো, এই জন্য এখানে চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ সিকিউগুলো প্রশ্ন এবং উত্তর আকারে কিন্তু এখানে দেওয়া আছে। এবং লাস্টলি তোমাদের কিন্তু নতুন এক ধরনের প্রশ্ন আসে, তাই না? সেটা হচ্ছে কি আমাদের বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ এই যে প্রশ্নগুলো বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ যেহেতু নতুন, এই কারণে তোমাদের অনেকেরই অনেকবার বুঝতে সমস্যা হয়। সো তোমরা যেন এই চ্যাপ্টারগুলো থেকে কোন ধরনের বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে এগুলো বুঝতে পারো, সেই জন্য তোমাদের এই সাজেশনগুলো কিন্তু কম্প্যাক্ট আকারে জাস্ট এই একটা সাজেশনের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, সো চলো দেরি না করে আমরা একটু যাই, দেখি কি আছে এখানে। ঠিক আছে, শুরুতেই যদি দেখো যে সৃজনশীল, তোমরা সবাই তো হচ্ছে কাবুলিওয়ালা গল্পটা পড়েছো, তাই না?
সো কাবুলিওয়ালা গল্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এইখান থেকে ফার্স্ট সৃজনশীলটা দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো ফার্স্ট সৃজনশীলটা দেওয়া হয়েছে যে সংসারের অর্থ কষ্টে রাবেয়া গ্রাম থেকে ঢাকায় আসে। সে বাসায় গৃহকর্মীর কাজ করে। ওই বাসার ছোট মেয়ের নাম পুতুল। তার মায়া ভরা মুখখানি দেখলেই রাবেয়ার হারিয়ে যাওয়ার মেয়ের কথা মনে পড়ে যায় এবং পুতুলের সাথে রাবেয়ার ধীরে ধীরে এক আত্মার সম্পর্ক গড়ে ওঠে। তবে পুতুলের প্রতি রাবেয়ার এমন সন্তান সুলভ আচরণ পুতুলের বাবার আবার পছন্দ না। তো এখন বলছে তিনি মনে করেন গরিব বস্তিদের সঙ্গে থাকা লোকজনের সাথে মিশলে মেয়ে নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো অনেকের মেন্টালিটি কিন্তু এরকম হয়ে থাকে। সো দেখো এই যে রিয়েল লাইফের সাথে তোমার কি বিভিন্ন এক্সপিরিয়েন্স করানো হচ্ছে। সো তুমি রিলেট করতে পারবা যে হচ্ছে কি যে সৃজনশীলগুলো আসছে এগুলো কিভাবে উত্তর করতে হয়। এই নিচেই কিন্তু আমরা উত্তরগুলো দিয়ে দিয়েছি, তোমরা সেখানে দেখতে পারবে। সো প্রশ্নটা শেষ করি আগে। বলা হচ্ছে তবে পুতুলের মা ফাতেমা রাবেয়ার মাতৃত্বের অনুভূতিকে শ্রদ্ধা করেন এবং তিনি রাবেয়ার প্রতি সহানুভূতিশীল আচরণ করেন। এইবার দেখো প্রশ্নগুলো কিরকম আসছে। সাহানা বলছো ইংলিশ ফার্স্ট পেপার দেন ভাইয়া প্লিজ। অবশ্যই আছে, টেনশন নিও না। এই যে ইংলিশ ফার্স্ট পেপার কিন্তু এখানেই আছে, টেনশন নাই। আমরা আগে বাংলাটা শেষ করি, তারপর হচ্ছে আমরা ইংরেজিতে আসবো। ওকে, সো দেখো প্রথম প্রশ্ন করেছে যে কাবুলিওয়ালার ঝুলি সম্পর্কে মিনির কি অন্ধবিশ্বাস ছিল, অর্থাৎ তার কি অন্ধবিশ্বাস ছিল সেটা একদম সরাসরি একটা লাইনে তোমাকে উত্তর দিতে হবে। দ্বিতীয় যে খ নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে কাবুলিওয়ালা কিভাবে মিনির ক্ষুদ্র হৃদয় জয় করে নিয়েছিল। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, এই জায়গায় তোমার উত্তরটা কিন্তু দুইটা প্যারাতে লিখতে হবে। প্রথমে তোমার জ্ঞানমূলক অর্থাৎ একটা লাইনে তোমাকে উত্তরটা দিতে হবে যে কেন অ্যাকচুয়ালি এই যে কাবুলিওয়ালা বা কিভাবে হচ্ছে কাবুলিওয়ালা মিনির কি হৃদয় জয় করে নিয়েছিল। এরপর তুমি ব্যাখ্যা, এই যে গল্পের যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা সেকেন্ড প্যারাতে লিখবা। এরপর দেখো এরপর কি বলা হচ্ছে, উদ্দীপকে ফাতেমা চরিত্রের সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের ভালো মতো দেখো। তোমরা কিন্তু অনেক সময় পরীক্ষায় কি করো, প্রশ্নগুলো পড়ো না ঠিকঠাক মতো। প্রশ্নে এসেছে কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে, ঠিক আছে, কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে। সো তোমরা অনেকে মনে করবে যে সাদৃশ্যই তো আসবে সবসময়, এরকম কিন্তু না। সো পরীক্ষায় আগে ভালো মতো কি করতে হবে, ভালো মতো আগে দেখতে হবে প্রশ্নটা কি দেয়া আছে, এরপর তোমরা হচ্ছে উত্তরটা করবে, ঠিক আছে। এবং এরপর বলা হয়েছে কি কাবুলিওয়ালা উদ্দীপকের রাবেয়া চরিত্রে অভিন্নভাবে সন্তান বাৎসল্যই ফুটে উঠেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে কাবুলিওয়ালা গল্প এবং উদ্দীপকের যে রাবেয়া চরিত্র রয়েছে, এই রাবেয়া চরিত্রের মাধ্যমে এই যে সন্তানের প্রতি যে এক ধরনের মায়া কাজ করে ভালোবাসা কাজ করে, এই জিনিসটা একই রকম ভাবে ফুটে উঠেছে। এটা সত্য নাকি সত্য না এটা তোমরা ব্যাখ্যা করবা, ঠিক আছে, মন্তব্যটা বিশ্লেষণ করবা। ওকে, সো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা দেখবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অন্যান্য চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেয়া আছে, ঠিক আছে। তোমরা সবাই এই প্রশ্নগুলো পেয়ে যাবে সাজেশনটাতে। ওকে, এরপর আসো দেখি আমাদের কি বলা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 নাম্বার প্রশ্নে কি আমাদের শব্দ থেকে কবিতা প্রবন্ধের একটা কি প্রশ্ন দেয়া হয়েছে। সো এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি প্রশ্নগুলো এখন আর দিচ্ছি না, যেহেতু তোমরা হচ্ছে উত্তরগুলো পেয়েই যাবে। আমি জাস্ট তোমাদের দেখিয়ে যাচ্ছি যে তোমরা কিভাবে পড়বা। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে এগুলো কিন্তু এখানে তোমাদের দেয়া আছে, ঠিক আছে। সো তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবা। এখন দেখো বলা হচ্ছে কি প্রশ্ন নাম্বার 5-এ প্রথম অংশ দ্বিতীয় অংশ অর্থাৎ দুইটা ভাগে ভাগ করা আছে। সো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে যে দুইটা ভাগে ভাগ করা, দুইটা অংশ দেয়া। সো ফার্স্টে কি বলছে যে উদ্দীপকের গ নাম্বারে দেখো ক খ কিন্তু আমাদের সরাসরি বই থেকেই চলে আসবে। সো বইয়ের গল্প কবিতা যেগুলো আছে এইগুলো যদি তুমি ভালো মতো পড়ে থাকো তাহলে ক এবং খ নাম্বার প্রশ্ন যেগুলো আসবে সেগুলো উত্তর করা কিন্তু তোমার জন্য কঠিন কোনো বিষয় হবে না, ঠিক আছে। সো দেখো গ নাম্বারে বলছে উদ্দীপকের প্রথম অংশটিতে, এই যে ফার্স্ট পার্টটুকু, প্রথম অংশটিতে সিথি কবিতায় ছাত্র জনতার আত্মদানের বিষয়টি কিভাবে ফুটে উঠেছে, ঠিক আছে। দেখো সিথি কবিতার কথা বলা হচ্ছে যেখানে ছাত্র জনতার আত্মদানের বিষয়টা কিভাবে ফুটে উঠেছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এবং ঘ নাম্বারে বলা হচ্ছে কি উদ্দীপকের দ্বিতীয় অংশ। সো দুইটা ভাগে কিন্তু ভাগ হয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো দ্বিতীয় অংশের কথা কি বলা হচ্ছে, উদ্দীপকের দ্বিতীয় অংশটি সিথি কবিতার মূল বক্তব্য ব্যাখ্যা করো। অর্থাৎ দ্বিতীয় অংশ যেটা আছে, ঠিক আছে, সেইটা আমাদের সিথি কবিতার মূল বক্তব্য কিনা এটা আমাদেরকে যাচাই করতে হবে এবং সেই অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, অনেকের এই গল্পগুলো বা কবিতাগুলো আছে, আবার অনেকের কিন্তু নাই।
সো আমরা সবার জন্যই সবগুলো চ্যাপ্টার থেকে রেখেছি, যেন হচ্ছে যার যেই অংশ থেকে আছে সে যেন সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, সো চলো এখানে তোমরা বাকি প্রশ্নগুলো পেয়ে যাবা। আমরা ধীরে ধীরে একটু নিচের দিকে আগাই। ঠিক আছে, নিচের দিকে আগাই। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক সৃজনশীল তো পেয়েই যাবা। সো নিচের দিকে গেলে তোমরা হচ্ছে এখান থেকে দেখো, এই যে নিচের দিকে যখন আমরা যাব তখন দেখো প্রশ্ন নাম্বার 12তে কিন্তু এখানে আলাদা করে চরিত্র দেয়া আছে। ঠিক আছে, 12 নম্বরে দেখো এই যে ছবি দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ছবির সাথে নিচে উদ্দীপক দেয়া। সো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। সো ছবি দেখলে ভয় পেয়ে যেও না, বা যে হচ্ছে তোমাদেরকে কি ছবি আঁকতে হবে কিনা, এরকম কিন্তু না। ঠিক আছে, বাংলা সৃজনশীলে কোনো ছবি আঁকতে হবে না। সো চলো আমরা একটু ধীরে ধীরে নিচের দিকে আগাই। ঠিক আছে, ধীরে ধীরে একটু নিচের দিকে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে কি আছে আমাদের। ওকে, সো এখানে সৃজনশীল অনেকগুলো সৃজনশীল তোমরা পেয়ে যাবা। তোমাদের যত ধরনের সাজেশন লাগে এখানে কিন্তু সৃজনশীলগুলো দেয়া আছে। এইবার দেখো, এইবার তোমরা এখানে ছোট প্রশ্ন, ওই যে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন, সো বর্ণনামূলক প্রশ্নগুলো কিন্তু এখানে দেয়া আছে। ক নাম্বার এবং খ নাম্বার এই দুইটা প্রশ্ন কিন্তু দেয়া আছে। দেখো, রাজা কানমোল্লা সর্দারকে কি হুকুম দিলেন, কেন কেন দিলেন? ঠিক আছে, কি হুকুম দিলেন এবং কেন দিলেন ব্যাখ্যা করো। খ নাম্বার বলছে তোতা কাহিনী গল্পে পাখিটাকে শিক্ষাদানের আয়োজনে শিক্ষার যে দিকটা ফুটে উঠেছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, সো ক নাম্বার প্রশ্ন কিভাবে লিখবা, খ নাম্বার প্রশ্ন কিভাবে লিখবা, প্রত্যেকটা প্রশ্নের ডেমো উত্তর কিন্তু তোমার এখানে দেয়া আছে। ঠিক আছে, কোথায় পাবে সেইটাও দেখাবো, টেনশন নাই ভাইয়া। এই সাজেশনটা কোথায় পাবা সেইটাও তোমাদেরকে দেখাই দিব, কোনো টেনশন নাই। জাস্ট আজকে দেখো আগে শুরুতে কি কি থাকছে তোমাদের জন্য, তারপর দেখাই দেবো কোথায় গিয়ে তোমরা ডাউনলোড করবো এটা। ঠিক আছে, আসো সামনের দিকে আগাই। এরপর আমরা তোমাদের বলেছিলাম কি, তোমাদের এমসিকিউ এর কথা। ওকে, তোমাদের এমসিকিউ এর কথা বলেছিলাম। সো এখানে তোমরা এমসিকিউ পেয়ে যাও বহু নির্বাচনী। দেখো তোমাদের ইম্পর্টেন্ট যে বহু নির্বাচনীগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা। ওকে, এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্রের যে টোটাল সাজেশনটা, সেই সাজেশনটা তোমরা পেয়ে যাবা। ওকে, নিপার কালকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, কোনো সমস্যা নাই, ইংরেজি প্রথম পত্রতেও আমরা আসব। এরপর আমরা দেখব হচ্ছে সেকেন্ড পেপার। ঠিক আছে, বাংলা দ্বিতীয় পত্র। সো দ্বিতীয় পত্রে কি থাকবে, গুরুত্বপূর্ণ নির্মিত অংশের যা যা প্রয়োজন সবগুলো তোমরা এখানে পেয়ে যাবা, এবং গুরুত্বপূর্ণ বহু নির্বাচনীগুলো পেয়ে যাবা। ঠিক আছে, ব্যাকরণ থেকে যেহেতু বহু নির্বাচনীগুলো আসবে, সেই বহু নির্বাচনীগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা। ঠিক আছে, সো দেখো এই যে প্রশ্ন সেট আকারে কিন্তু এখানে তোমাদের জন্য প্রশ্ন দেওয়া আছে যে কোন ধরনের প্রশ্ন এখানে আসতে পারে। তোমাদের এখানে অনুচ্ছেদ আছে যে ক এবং খ, যে কোনো একটা অনুচ্ছেদ লিখবা, এবং তোমাদের কি সারাংশ সারমর্ম আছে, অর্থাৎ প্রশ্নে যেরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় পুরো প্রশ্নের মডেল সেট আকারে, অর্থাৎ মডেল টেস্ট আকারে তোমাদের এখানে কিন্তু দেয়া আছে। ওকে, 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের আবেদনপত্র বা হচ্ছে ব্যক্তিগত পত্র আছে। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে আমাদের কি আছে, 3 নম্বরে ভাব সম্প্রসারণ আছে, এবং লাস্টলি তোমাদের জন্য কি প্রবন্ধ আছে। সো এরকম তোমরা বিভিন্ন প্রশ্নের সেট পেয়ে যাবা, এবং একই সাথে কি উত্তরও কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, এখানে কিন্তু উত্তরও দেওয়া আছে। অনেকে কনফিউশনে ভুগো যে ভাইয়া কিভাবে উত্তর লিখবো, সেই উত্তরও কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, তো তোমাদের বন্ধুরা যারা যারা হচ্ছে এখনো এই সাজেশনটা পায় নাই তাদেরকে কমেন্টে মেনশন করে দাও, যেন হচ্ছে তারা এই ক্লাসটাতে জয়েন করে এই সাজেশনটা কালেক্ট করতে পারে। ঠিক আছে, এবং ক্লাসটা শেয়ার করে দাও, যেন যখন তোমার ধরো বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা তখন এই ক্লাসটা আবার দেখতে পারো, যখন বিজিএস পরীক্ষা হবে তখন ক্লাসটা যেন আবার দেখতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? সো একটু আমার সাথে কারা কারা আছে একটু জানো তো। এই যে প্রশ্ন সেট 2, এখানে অনেকগুলো সেটের প্রশ্ন দেয়া আছে, এবং লাস্টলি তোমাদের জন্য কি, তোমাদের জন্য যে এমসিকিউ, সেই এমসিকিউ গুলো কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, এমসিকিউ গুলো এখানে দেয়া আছে। ওকে, সো চলো আমরা বিজিএস এ চলে যাই। বিজিএস এও ঠিক একই রকম ভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ, চ্যাপ্টার ভিত্তিক সিকিউ, এবং কি চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ এসকিউ, অর্থাৎ আমাদের এখন কিন্তু এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো আছে অনুধাবনের মতো, সেগুলোও কিন্তু এখানে দেয়া আছে। ওকে, সো এই যে বাংলা ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারেও আমরা দেখতে পাচ্ছি কি আছে, সেকেন্ড পেপারেও আমরা দেখলাম নির্মিত অংশের যে আলোচনাটা সেটা দেখে ফেললাম। এইবার বিজিএস এর ক্ষেত্রে সৃজনশীলগুলো আমাদের চ্যাপ্টার ভিত্তিক কিন্তু এখানে দেয়া রয়েছে। ঠিক আছে, ভাইয়া ভাব সম্প্রসারণ কি বানিয়ে এক্সামে লেখা যায় না? সাহানা প্রশ্নটা করেছো। দেখো, কোনো একটা জিনিস যখন তুমি বানিয়ে লিখতে যাবা তখন সেটার কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু তোমাকে জানতে হবে, এবং সেই
লিখার জন্য যথাযথ ইনফরমেশনও কিন্তু তোমার কাছে থাকতে হবে, ঠিক আছে? সো ইনফরমেশন যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তুমি ভালো মতো লিখতে পারবে না, ঠিক আছে? সো এই কারণে তোমাকে পড়তে হবে। ধরো এই বয়স থেকে যদি তুমি বানিয়ে লিখতে চাও তাহলে বড় হলে কিন্তু তখন দেখবা যে হচ্ছে তোমার তোমার লিখার কোয়ালিটি এবং তোমার ফ্রেন্ডদের লিখার কোয়ালিটি সেম না, ঠিক আছে? আগে তোমাকে পড়তে হবে, কিভাবে লিখতে হয় সেটা জানতে হবে, এরপর গিয়ে তুমি কি পারবা, তুমি হচ্ছে নিজে লিখতে পারবে বানিয়ে, ঠিক আছে? ওকে, আসো দেখি আমরা কি কি ধরনের সৃজনশীল আছে। দেখতেই পাচ্ছ এই যে এখানে অর্থনীতির একটা প্রশ্ন আছে, যে একজনের ছবি দেয়া আছে, দেখতেই পাচ্ছ কি একজন কৃষকের ছবি দেয়া আছে। সো এই যে আমাদের বলছে চিত্রের ব্যক্তিটির কাজ অর্থনীতির কোন কাজের আওতাভুক্ত, বলা হচ্ছে অর্থনীতির গ্রামাঞ্চলের যেই অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজগুলো রয়েছে সেইটার অন্তর্ভুক্ত। সেগুলো কিন্তু আমাদের অনলাইন বেচে যে ক্লাসগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছে, তাই না? সো তোমরা এই তোমাদের জানো কিভাবে উত্তর করতে হবে, তাই আমি হচ্ছে আর দেখাচ্ছি না এখানে। সো এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখানে, ওকে? এরপর তোমরা হচ্ছে আমাদের কি বলে আমাদের নাগরিকের বিভিন্ন গুণাবলী থেকেও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্নটা যেটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে মারুফ সাহেব একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তিনি রাষ্ট্রের সমস্যাগুলো সমাধানের জন্য গুরুত্ব দিয়ে কাজ করেন। মারুফ সাহেবের নিকট থেকে সুবিধা আদায়ের জন্য জনাব মিনহাজ বড় অঙ্কের টাকা ঘুষ দিতে চাইলে মারুফ সাহেব তা প্রত্যাখ্যান করেন, ঠিক আছে? সবার এই ধরনের মানসিকতা থাকতে হবে, ঠিক আছে? যেন কি আমাদের কেউ যদি হচ্ছে এই ধরনের অনৈতিক প্রস্তাব দেয় আমরা তা প্রত্যাখ্যান করতে পারি। সো প্রথম প্রশ্ন, একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য কি প্রয়োজন? খ নম্বর, বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন? তোমরা সবাই জানো যে বুদ্ধিমান নাগরিক কি রাষ্ট্রের উন্নয়নে খুব ভালো মতো ভূমিকা রাখতে পারে। এবং গ নম্বরে বলা হয়েছে মারুফ সাহেবের কাজটির মাধ্যমে নাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? নাগরিকের কি আত্মসংযম, অর্থাৎ এই যে টাকার কাছে বিক্রি না হয়ে যাওয়া, এই গুণটা প্রকাশ পেয়েছে, ওকে? এরপর মিনহাজ সাহেবের কাজটি সুনাগরিকতার প্রতিবন্ধক, সত্য, কারণ সে ঘুষ দিতে চাচ্ছে। সো এটা কি সুনাগরিক হওয়ার পথে একটা বাধা সৃষ্টি করছে, তাই না? সো এইগুলোর ব্যাখ্যা করতে হবে। সো একই রকম ভাবে এখানে তোমরা সৃজনশীলগুলো পেয়ে যাবা। সৃজনশীলের পাশাপাশি তোমরা কি পাবা? সংক্ষিপ্ত প্রশ্ন পাবা। এই যে দেখো, লিগ অফ নেশনস কি, সংক্ষেপে লিখো। এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা এখানে পেয়ে যাবা। শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন পারলে হবে না, উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে বহু নির্বাচনীয় পারতে হবে। সো গুরুত্বপূর্ণ যে সকল বহু নির্বাচনী আছে এখানে কিন্তু সবগুলো তোমাদের দেয়া আছে। সো একটু ভালো মতো দেখবা তোমরা, যেন কি পরীক্ষায় আসলে উত্তর করতে পারো, ওকে? সো বিজিএসটাও আমরা কি এইভাবে দেখব, তোমাদের কাছে কিন্তু এই সাজেশনটা চলে যাবে। সো সাজেশনটা কিভাবে পেতে চাও, ঠিক আছে? কিভাবে পেতে চাও সেটা যদি জানতে চাও পুরো ক্লাসটা কিন্তু দেখতে হবে, ওকে? বুঝতে পেরেছো? তো চলো এবার আমরা একটু ইংরেজিতে চলে যাই, ইংলিশ ফার্স্ট পেপারের দিকে। ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা দেখতে পাচ্ছ কি থাকছে এই জায়গায়। এই জায়গায় পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ যেগুলো আছে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবা। এবং একই সাথে রিটেন পার্টের জন্য যেই স্যাম্পল কোয়েশ্চেন আছে, অর্থাৎ রিটেন পার্টে কিভাবে প্রশ্নগুলো আসে সেই প্যাটার্নটা যদি তুমি বুঝতে পারো, ঠিক আছে? সেই প্যাটার্নটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তুমি তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা, ঠিক আছে? সো সেই প্যাটার্নটা আজকে দেখাবো, চলো। সো এখানে সেট আকারে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবা, যেখানে তোমরা হচ্ছে রিডিং পার্ট থেকে 70 মার্কস থাকছে তোমাদের জন্য। সো সেই 70 মার্কসের জন্য কমপ্লিট প্রশ্নটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা, যে কোন ধরনের প্রশ্ন আসে। একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে এমসিকিউ সলভ করতে হবে, অ্যান্সার করতে হবে। তোমাদের হচ্ছে কি তোমাদের 2 নাম্বার করে যে হচ্ছে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করতে হবে। এরপর তোমাদের 3 এবং 4 এর জন্য আরেকটা প্যাসেজ আসবে, যেখানে থেকে তোমাদের সুইটেবল ওয়ার্ড দিয়ে গ্যাপ ফিল করতে হবে এবং একই সাথে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম থাকছে। এবং আরও একটা প্যাসেজ থাকছে যেখান থেকে তোমাদের আরও কিছু উত্তর করতে হবে। তোমাদের জন্য একটা ইনফরমেশন ট্রান্সফারের যে টেবিল সেই ছকটা থাকছে। এরপর থাকছে তোমাদের জন্য তোমাদের ট্রু অর ফলস, অর্থাৎ যেই প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা দেখে তোমাদের সেটা ট্রু নাকি ফলস সেটা উত্তর করতে হবে। এরপর থাকছে তোমাদের জন্য কলাম এ বি, অর্থাৎ ম্যাচিং। তোমাকে ম্যাচ করতে হবে কোনটা সঠিক, ঠিক আছে? সেন্টেন্স মেক করতে হবে ম্যাচিং দিয়ে, ওকে? সো এরপর তোমরা দেখবা তোমাদের 9 নাম্বার প্রশ্নে থাকছে হচ্ছে একটা রিঅ্যারেঞ্জ, যেটা রিঅ্যারেঞ্জের মাধ্যমে তোমাদেরকে একটা স্টোরি তৈরি করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো?
এরপর লাস্টলি তোমরা দেখো 10 নম্বরে কি পাবা, 10 নম্বরে তোমাদের রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ফ্রম দ্য পয়েন্টস ইউ হ্যাভ রিড ইন ইয়োর টেক্সট বুক। তোমরা যে পয়েন্টটা পড়েছো যে কোনো 5টা কোয়েশ্চেন এখান থেকে উত্তর করতে হবে। ওকে, সো এইটার সাজেশনও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা এবং একই সাথে রাইটিং পার্টও কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, কমপ্লিটিং স্টোরি আছে তোমাদের জন্য, এখানে প্যারাগ্রাফ আছে, একই সাথে তোমাদের কি আছে তোমাদের ডায়লগও আছে। সো এই একই রকম ভাবে তোমাদের সেট আকারে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এখানে দেয়া আছে। সো ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশনটা কিন্তু তোমাদের জন্য যাদের এক্সাম তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আজকে এই ক্লাসটা শেষের দিকে কিন্তু তোমরা পেয়ে যাবা কিভাবে ইংলিশ সহ অন্যান্য সাবজেক্টের যেই আমাদের ফ্রি সাজেশনটা আছে সেটা কিভাবে ডাউনলোড করতে হয়। এরপর দেখো ইংরেজি দ্বিতীয় পত্র কি থাকবে, পরীক্ষায় আসার মতো গ্রামার পার্ট, কারণ আমরা গ্রামার নিয়ে সবাই ভয়ে থাকি। সো সেই গ্রামার পার্টটা থাকছে এবং একই সাথে তোমাদের রিটেন পার্টে আসার মতো যেই স্যাম্পল কোশ্চেনগুলো আছে সেই স্যাম্পল কোশ্চেনগুলো এখানে কিন্তু থাকছে। সো ইংলিশ ফার্স্ট পেপারের মতো এইখানেও তোমাদের গ্রামারের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা এখানে পেয়ে যাবে, অর্থাৎ কোন ধরনের প্রশ্নগুলো আসে পরীক্ষায় সবচাইতে বেশি সেইগুলো তোমরা এখানে দেখবা। ঠিক আছে, এই যে সুষমা ভাইয়া কমেন্ট করেছে, আমার পাশে বসেই ক্লাসটা সে দেখছে যে কিভাবে উত্তর করতে হবে। সো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো মতো হচ্ছে পরীক্ষায় উত্তর করতে চাও তাহলে কি করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। সো এইটা ডাউনলোড করার মাধ্যমে তুমি যখন প্র্যাকটিস করবা তখন কি দেখবা, আচ্ছা আসো দেখি ইংলিশ সেকেন্ড পেপারে কি আছে। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের শুরুতেই তোমরা দেখতে পাবা কি, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডসগুলো এখানে দিয়ে ফিল করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনে তোমাদের সাবস্টিটিউশন টেবিল আছে, অর্থাৎ সেন্টেন্স মেক করতে হবে। থার্ডলি তোমাদের আছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বস তোমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারো কিনা সেইটা যাচাইয়ের জন্য কি আছে, সেইটা যাচাইয়ের জন্য তোমাদের কোয়েশ্চেন থাকবে। এবং 4 নাম্বার প্রশ্নে তোমরা ন্যারেশন পাবা। 5 নাম্বারে দেখবা তোমাদের কি আছে, তোমাদের চেঞ্জিং সেন্টেন্সেস আছে। এবং 6 নাম্বারে তোমাদের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার অর্থাৎ পাংচুয়েশন ঠিকঠাক মতো ব্যবহার করতে পারো কিনা সেই প্রশ্নগুলো আছে। এরপর তোমাদের রাইটিং পার্টে যেই প্রশ্নগুলো আছে তোমাদের কি, তোমাদের ইমেইল এবং একই সাথে কম্পোজিশন, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবা। ওকে, বুঝতে পেরেছো? এই ধরনের প্রশ্নগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবা। সো এখন চলো আমরা একটু দেখি, আমরা এই যে এতগুলো সাজেশন দেখলাম, ঠিক আছে, এতগুলো সাজেশন দেখলাম। সো এই সাজেশনগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে পাবো, তাই না? দেখো তো এই সাজেশনটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে পাবো বলো তো, এই সাজেশনটা আমরা কিভাবে ডাউনলোড করব, এটা একটা বড় প্রশ্ন, তাই না? যে সাজেশন আসলে কিভাবে ডাউনলোড করব, এই প্রশ্ন তো তোমাদের সবার মনেই আছে নাকি? এই প্রশ্ন সবার মনে আছে না? বলো, সামারি কয় পেজ লিখলে 10-এ 10 পাওয়া যায়? ভাইয়া সামারি কখনো পেজ আকারে লিখতে হয় না, সামারি লিখতে হয় পুরো যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ সামারি লিখতে হবে। ওকে, সো আমাদের এই যে পার্টটা আছে এখন কি, যে বার্ষিক পরীক্ষার যে ফ্রি সাজেশনটা আছে এই ফ্রি সাজেশন আমরা কিভাবে ডাউনলোড করব, এই পুরো পার্টটা তোমাদেরকে গাইডলাইন হিসেবে দেখাবে কে, আমাদের সুস্ময় ভাইয়া। তো সুস্ময় ভাইয়া আমাদেরকে এখন সামনের দিকে নিয়ে যাবে, আমাদেরকে পথ দেখাবে। সো ভাইয়া আমরা তো সবগুলো সাজেশন দেখে ফেললাম, আপনি এখন ওদেরকে আমাদের পথ দেখাবেন যে কিভাবে এই সাজেশনটা ডাউনলোড করব। এবং একই সাথে আপনি যেহেতু সারা বছর ক্লাস নিয়েছেন ওদের, আপনি আপনার সবচাইতে আপনার লাইফের যে গুরুত্বপূর্ণ অ্যাডভাইসগুলো সেই অ্যাডভাইসগুলো আজকে আমার ছোট ভাই বোনকে দিবেন। ওকে, সো সৌরভ ভাইয়ের ক্লাসটা করে কিন্তু আমার খুবই ভালো লাগছে। তোমরা ক্লাসটা অনলাইনে করছো, আমি ক্লাসটা লাইভ করছি। সো আমি তোমাদের থেকে অনেক বেশি ফরচুনেট। প্রথমত এই ব্যাপারে আমি একটু খুশি থাকতেছি, বুঝতে পারছো যে আমি লাইভ ক্লাসটা করতে পারছি। এনিওয়ে তোমাদের কেমন লাগছে ক্লাসটা, পুরা বিষয়টা, সমস্ত বিষয়ে সবকিছু আমরা কিন্তু জানতে পারছি, সাজেশনগুলো দেখছি। ভাইয়া একে একে আমাদেরকে কিন্তু বাংলা থেকে শুরু করে বিজিএস, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলো দেখাইছে। সবগুলোর প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের উপর ভিত্তি করে কোন কোয়েশ্চেনের অ্যাপ্রোচটা কি হবে সেটা দেখানোর চেষ্টা করেছে ভাই। এখনো যদি কারো কোনো ডাউট থাকে সেটা আমাকে বলতে পারো। প্রথম 2 থেকে 3 মিনিট আমি তোমাদের ডাউটটা সলভ করব, অ্যান্ড দেন তোমাদের যদি আর কোনো ডাউট না থাকে, একটাই ডাউট অনেকের কাছ থেকে দেখতেছি আমি, আব্দুল সালাম, ও বলছে ভাইয়া ডাউনলোড কিভাবে করবো। সবাই শুধুমাত্র ডাউনলোড করার জন্য ব্যস্ত হয়ে পড়ছো। ওকে,
সালমা বলছে অনেক অনেক ভালো লাগছে। রায়হানুল আসসালামু আলাইকুম জানাইছে। এখন আসসালামু আলাইকুম জানানোর কোনো দরকার নাই, ক্লাসে একদম মাঝামাঝি চলে আসছি। ওকে, আপনাদের কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি আমি। ওকে, রাফিকে দেখতে পাচ্ছি, রাফি আমার ক্লাসে যুক্ত হয়েছে, ঠিক আছে। এনিওয়ে, যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে ডাউনলোড করব কিভাবে। বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতির সাজেশন আমরা তৈরি করেছি, এইটা আমরা ডাউনলোড করব কিভাবে। সো ডাউনলোড করার জন্য তোমাকে ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে দেখাই, একদম লাইভে দেখাই। তুমি সার্চ করবা 10ms লিখে সার্চ করবা। 10ms 10ms ফুল ফর্ম জানো তো? 10 মিনিট স্কুল, মিনিটের এম, স্কুলের এস। গেলা, তারপর তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাইলা। এরকম ইন্টারফেস দেখার পরে এই সাইডে তুমি দেখবা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত। এখান থেকে তোমার ক্লাসটা তুমি সিলেক্ট করবে। এখন তুমি কোন ক্লাস? ক্লাস 7, তাহলে 7-এ সিলেক্ট করো, সপ্তম শ্রেণী। অলরাইট, এখন সপ্তম শ্রেণীতে আসার পরে তোমার সামনে এইরকম একটা স্ক্রিন চলে আসবে। এইরকম স্ক্রিনে আসার পরে তুমি একদম তোমার যাত্রা শুরু করবা। সারাদিন তো স্ক্রলই করো, স্ক্রল করতে পারো। তো স্ক্রল করতে 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 তুমি একদম শেষে এসে কি দেখতে পারবা? সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতির ফ্রি কোর্স। বুঝতে পারছো? এখানে দেখবা আমাদের সমস্ত কোর্স কিন্তু এখানে দেওয়া আছে। এআই এর উপর যে কোর্সটা আছে সেটাও দেওয়া আছে। কিন্তু তোমার বার্ষিক পরীক্ষার জন্য তুমি কোনটায় যাবা? এইখানে একটা ক্লিক করবা। এইখানে ক্লিক করলে তোমাকে দেখায় দিবে, আমাদের এই ওয়েবসাইটটাই তোমাকে দেখায় দিবে কিভাবে কি করতে হবে। দেন তুমি ক্লিক করবা। এই কোর্সটাতে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে ফ্রিতে ভর্তি হন এই জায়গাতে ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করবা। দেন তুমি এখানে সব কিছু পেয়ে যাবা, আপকামিং ক্লাস, মিসড ক্লাস, মিসড ক্লাসের মধ্যে কোন কোন ক্লাস এখন পর্যন্ত না হয়েছে, এই যে বার্ষিক পরীক্ষা প্রস্তুতি, অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির ক্লাসগুলোও রয়েছে এখানে। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি ফ্রি কোর্স দেখতে পাচ্ছ সবাই? সবাই কি বুঝতে পারতেছো? আমার সাথে আসো সবাই। যদি যারা যারা ল্যাপটপে আছো তারা কিন্তু আরেকটা ট্যাব খুলে এখনই আমার সাথে কাজটা করে ফেলতে পারো, অথবা যারা করতেছো না তারা ক্লাসটা এখন দেখো, পরবর্তীতে করে নিও। ওকে, আচ্ছা সবাই কি বুঝতে পারছো? ডাউনলোড অপশন। আচ্ছা, এখন বলছে ডাউনলোড অপশনটা কই? ভাইয়া দেখো, এখানে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির ক্লাস, সারা বছরের যতগুলো ওয়ান শট ক্লাস ছিল সবগুলা ক্লাস কিন্তু এখানে একটা লাইব্রেরি আকারে তোমাদের জন্য সেট করে দেওয়া আছে। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে সবগুলা ক্লাস ওইভাবে পেয়ে যাবে একটার পর একটা। কিন্তু তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ হচ্ছে বার্ষিক পরীক্ষার সাজেশন। এটা আমার হাতের বাম পাশে, বার্ষিক পরীক্ষার সাজেশনে তুমি ক্লিক করবা। তারপরে কি দেখতে পারবা? তারপরে দেখতে পারবা বার্ষিক পরীক্ষার সাজেশন, কোন সাবজেক্টের বার্ষিক পরীক্ষার সাজেশন তোমার লাগবে সেইটা বাংলা ফার্স্ট। তুমি যেইটাই ক্লিক করবা সেইখানে এরকম একটা পিডিএফ দেখতে পারবা। আমাদের ওয়েবসাইটের মধ্যে তুমি পিডিএফটা দেখতে পারবা, পিডিএফটা পড়তে পারবা। এই যেরকম একটু আগে তোমাকে সৌরভ ভাইয়া যেই সাজেশনটার উপর ক্লাস নিয়েছিলেন সেই সাজেশনটা কিন্তু এখানে রাখা আছে। দেখো, এটার মধ্যে এই যে কাবুলিওয়ালা থেকে একটা প্রশ্ন আসছিল, প্রথম প্রশ্নটা সবার বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, ম্যাথ সায়েন্স এগুলোর জন্য আলাদা ক্লাস হবে তোমাদের জন্য। বিজিএস এর ক্লাসটা হয়েছে, এই যে বিজিএস এর পিডিএফটা তুমি যদি দেখতে চাও এইখান থেকে এখানে দেখবে একটা ডাউনলোড অপশন আছে। এই সাইনটার মানে কিন্তু ডাউনলোড, সবাই চিনতে পারছো তো? একটা অ্যারো ডাউনওয়ার্ড ফেস করা থাকে, ওইটা হচ্ছে একটা ডাউনলোড সাইন। এইখানে ক্লিক করলে তুমি এই যে ডাউনলোড করে নিতে পারবা। বুঝতে পারছো? যেমন আমি যদি যারা পিসিতে আছি তারা একটা সেভ দিলে এটা অটো ডাউনলোড শুরু হয়ে যাবে। সো দিস ইজ দ্য হোল প্রসেস। কারো যদি কোনো ডাউট থেকে থাকে এখনো পর্যন্ত, যে প্রসেসটা বললাম আমি তোমাদেরকে, যে কিভাবে সাজেশনটা ডাউনলোড করবা সেইটার জন্য। ওকে, অলরেডি কিন্তু এই যে কামরুন নাহার কমেন্ট করেছিল আমাদের 10 মিনিট স্কুল, তাকে রিচ কমেন্ট সেকশনেই কিন্তু একটা লিঙ্ক দিয়েছে। ওই লিঙ্কে ক্লিক করলেও তুমি যেতে পারবা। যারা ফেসবুকে আছো, আমাদের মধ্যে অনেকে যুক্ত হয়েছে, যারা যারা ইউটিউবে যুক্ত হয়েছে, আবার অনেকে ফেসবুকে যুক্ত হয়েছে। এনিওয়ে, আরেকটা বিষয় হচ্ছে সাজেশন তো গেল আমাদের সব কিছুর। এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে আমরা তো প্রস্তুতি নিচ্ছি। এখন বার্ষিক পরীক্ষা যারা সাকসেসফুল হবে তাদের জন্য আমাদের প্ল্যান কি? প্রশ্ন করতেই পারো যে বছরের শেষ সময় আমরা সবসময় এরকম এক্সাইটেড থাকতাম, জানো? কে কে আছে এখানে আমার সঙ্গে? রাফি বলছে অলরেডি ডাউনলোড ডান। ঠিক আছে, রাফি অনেক অনেক ফাস্ট, সে অনেক বেশি এক্সাইটেড। ভালো, কঠিন কাজগুলো আগে ভাগে করে রাখাই ভালো। বুঝতে পারছো? যখন দেখতেছো একটা কাজ তোমার অনেক কঠিন মনে হচ্ছে, কঠিন কাজটাকে আগে করে ফেলবা। বুঝতে পারছো? বড় হয়ে যত যত বই পড়বা, বিভিন্ন বইতেও এরকম দেখবা সাজেশন পাবা
যে কঠিন কাজটা যদি আগে করে ফেলা হয়, কঠিন চ্যাপ্টারটা যদি আগে পড়ে ফেলা হয়, তাহলে ওই যে কঠিন হওয়ার যে প্রেশারটা, ওই প্রেশারটা আর থাকে না। এনিওয়ে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তুমি কিন্তু এই যে এখানে একটা অপশন আছে প্রি বুক করো। প্রি বুক মানে কি? প্রি বুক মানে হচ্ছে আগে ভাগে বুক করে ফেলা। অর্থাৎ আমাদের সামনের 2026 সাল নিয়ে, আমাদের অনলাইন ব্যাচ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, সেইটা থেকে আমরা তোমাদের জন্য এই কোর্সটাকে ডিজাইন করেছি। এই কোর্সটা তোমরা আগে থেকেই বুক করতে পারো। আগে থেকে যদি বুক করো, তাহলে এই যে আমার এখন খুব মন চাইতেছে আমি যদি ক্লাস 7-এ পড়তে পারতাম, ক্লাস 7-এ পড়লে আমি এখনই প্রি বুক করে ফেলতাম। কি কি গিফট পাইতাম? একটা স্কুল ব্যাগ, একটা টি শার্ট, একটা ক্যালেন্ডার, জ্যামিতি বক্স। জ্যামিতি বক্সটা খুবই সুন্দর, এটা পরের কাজেও লাগবে। আমাদের আয়মান ভাইয়ার এআই সুপার বুক, এবং দেখতে পাচ্ছ তুমি বিভিন্ন কার্ড। ওকে, সো এইগুলোর সাথে তুমি সর্বোচ্চ ডিসকাউন্টের সাথে এই গিফটগুলো পেয়ে যাবা। সো কে কে এখনই করে ফেলবা বা কে কে অলরেডি করে ফেলছো এটা একটু আমাকে জানাও। উইশি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ক্লাসটা সবার ভালো লাগছে, ওকে, আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। এখন আমি একটু সামনের দিকে আসি, সেইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই প্রশ্নটা আমি এখনো পর্যন্ত কারো থেকে পাইনি। পাই নাই মানে কি? এই প্রশ্নটা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি যে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা। তো সেইটা নিয়ে আমি একটু আজকে বলবো, বার্ষিক পরীক্ষায় তুমি টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা। সে এই দ্বিধাদ্বন্দ্বে টাইম নিয়ে এই প্রবলেমটা ফেস করো কতজন? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আকিবুল, ঠিক আছে, আকিবুল কাজ করে ফেলছে, ডাউনলোড করে ফেলছে। সবাই শুধুমাত্র ডাউনলোড করলেই হবে না, কিন্তু পড়তে হবে। প্রি বুক কারা কারা করে ফেলছো সেটাও একটু জানাও আমাকে। ওকে, অনেকেই করে ফেলছে, আমাকে জানাচ্ছে কমেন্ট সেকশনে। ঠিক আছে, এনিওয়ে, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা টাইম ম্যানেজমেন্ট নিয়ে। টাইম কিভাবে ম্যানেজ করা যায় এইটার জন্য ফার্স্ট অফ অল আমরা প্রথমেই পুরা প্রশ্নটা পড়বো। আমি যদি তো নর্মালি একটা বিষয় বলি যে তুমি একটা পরীক্ষায় গেছো, বাংলা পরীক্ষা, বার্ষিক পরীক্ষায় গিয়ে পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে বসছো। বসার পর তোমার কাজ কি? তোমার কাজ নাই, শুরুতে তো কাজ নাই। খাতাটা দিল, খাতা দেওয়ার পরে তুমি খাতাটা মার্জিন করবা, সুন্দর মতো নাম রোল সব কিছু ঠিক মতো লিখবা। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, নাম রোল সব কিছু ঠিক মতো লেখা। অনেক সময় দেখা যায় নাম, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়, যার কারণে কিন্তু অনেকেই পরীক্ষার রেজাল্টই তার আসে না। সো এইরকম ভুলগুলো আমরা করব না। আমরা কিন্তু নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর, এই জিনিসগুলো, সাবজেক্টের কোড, এইগুলা যখন ফিল আপ করার কথা, তখন কিন্তু এগুলাকে আমরা সর্বোচ্চ অ্যাটেনশন দিয়ে কাজ করার চেষ্টা করব। বুঝতে পারছি? গেল, পরীক্ষার আগে গেল, তারপরে তো একটা পরীক্ষার গার্ড আসলো। আমি তোমাদেরকে চাইতেছি যে পরীক্ষার হলেই নিয়ে যাইতে, কল্পনার মাধ্যমে, মানে একটা ইমাজিনারি পরীক্ষার হলে গেছো সবাই। এখন চিন্তা করো তোমার সামনে কে আসছে, পরীক্ষার হলের সেই যে গার্ড, পরীক্ষার হলে গার্ড, ভয়ানক একজন গার্ড চলে আসছে। তুমি খুবই ভয় পেয়ে গেছো। গার্ড এসে কি করলো, একবার রাউন্ড দিয়ে সবার পাশে একটা করে প্রশ্ন দিয়ে গেল। এখন প্রশ্নটা পাওয়ার পর তুমি কি করবা? ভয়ে কি শুরুতেই লেখা শুরু করবা তড়িঘড়ি করে? এটা কিন্তু করা যাবে না। কি করতে হবে? সবাই পারলে খাতায় এটা নোট করে রাখো এই কথাটা। সেইটা হচ্ছে পুরা প্রশ্নটা, আমি যতগুলা প্রশ্ন, মনে করো তোমার 10টা সিকিউ এর মধ্যে 7টা অ্যান্সার করতে হবে। এখন তাই বলে কি তুমি 10টা সিকিউ পড়বা না? এরকম যাতে না হয়, তোমার সবগুলা প্রশ্নই দেখা দরকার। এবং সবগুলা প্রশ্ন দেখে তারপর একটার সাথে আরেকটা কম্পেয়ার করে তুমি দেখবা যে কোন প্রশ্নটা তুমি সব থেকে ভালো পারতেছো। সেইভাবে তুমি সিরিয়াল করবা যে এই প্রশ্নগুলো আমি সবগুলা সব থেকে ভালো পারি। মনে করো আমার 7টা অ্যান্সার করতে হবে, সেই 7টার মধ্যে আমি সব থেকে ভালো পারি কোনটা, 1 নাম্বার। তারপরে কোনটা ভালো পারি, 2 নাম্বার। এইভাবে তুমি তোমার সিরিয়ালি প্রশ্নগুলো আগে কি করবা, অ্যারেঞ্জ করবা, র্যাঙ্কিং করবা। দেন সব থেকে ভালো যেটা পারো সেইটা দিয়ে তুমি কি করবা, পরীক্ষায় লেখা শুরু করবা। বুঝতে পারছো সবাই? রায়হানু বলছে ভাই এটা আমারও প্রবলেম হয়। ঠিক আছে, আচ্ছা, এখন সবাই পরীক্ষার হলেই তো আছেন, তাই না? পরীক্ষার হলে গার্ডও আছে। তো আপনি যখন এইভাবে শুরু করে ফেলছেন, তখন কিন্তু দেখা যায় যে আপনার ওই নার্ভাসনেসটা কাজ করতেছে না, কারণ আপনি একটা ইজি কোয়েশ্চেন দিয়ে শুরু করছেন। এবং আপনি যখন একটা ইজি কোয়েশ্চেন দিয়ে শুরু করেছেন, তখন তার মানে হচ্ছে আপনি আপনার স্ট্রং পয়েন্টে আছেন। যে আপনার কাছে ইজি মানে কি, আপনি প্রশ্নটা তো পারেন। তখন আপনার কিন্তু ওই প্রেশারটা অলরেডি কি হবে, অলরেডি কমে যাবে, এবং আপনি ভেতর থেকে একটা কনফিডেন্স পাবেন। কারণ আপনার যখন ওই যে ইজি কোয়েশ্চেনটা লিখতেছেন, আপনার তখন মনে হবে আরে আমি তো প্রশ্নটা পারি। বুঝতে পারছো সবাই? তো এটা হচ্ছে একটা খুব ভালো টেকনিক। আফরিন আক্তার সে বলছে করে ফেলছে। আচ্ছা,
সবাই বুঝতে পারছো পরীক্ষা টাইম ম্যানেজমেন্টের বিষয়টা? টাইম ম্যানেজমেন্ট না, শুরুর কথাটুকু বললাম আমি স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। তো স্ট্রেস যখন কমে গেল, এখন তুমি কি করবে? এখন আসি টাইমের কথা। টাইমের ব্যাপারটা হইতেছে আমরা সবাই প্রত্যেকটা সিকিউর জন্য, প্রত্যেকটা প্রশ্নের জন্য কত সময় দিব, এটা আগে থেকে আমাদের নির্ধারণ করে যাইতে হবে। যে এই প্রশ্নটা আমার যখন র্যাঙ্কিংটা আছে, ইজি কোয়েশ্চেন, টাফ কোয়েশ্চেন, ইজি ম্যাথ, টাফ ম্যাথ, আমার এমসিকিউ, সিকিউ, শর্ট কোয়েশ্চেন কোনটা, ব্রড কোয়েশ্চেন কোনটা, সবগুলো তো আমার মাথার মধ্যে তখন একটা ম্যাপ চলে আসছে যে আমার কোন প্রশ্নে আমি কতটুকু টাইম আমাকে দিতে হবে। এখন ওই অনুযায়ী আপনার সবগুলা প্রশ্নে কি করতে হবে? সমান টাইম অ্যালোকেট করতে হবে। এবং আপনি পরীক্ষায় এই যে টাইম সেন্সটা থাকা খুবই ইম্পর্ট্যান্ট। ওই যে হঠাৎ করে একটা থট আমাদের মধ্যে চলে আসে যে না, আমি তো এই প্রশ্নটা পারতেছি না, হায় হায় কি হবে। বুঝতে পারছেন? আচ্ছা, রায়হানুল বলছে আমি অলরেডি ড্রিম দেখতেছি ভাইয়া, আপনি পরীক্ষার হলে চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, পরীক্ষার হলে চলে গেছে, ঠিক আছে, ভয় না পাইলেই হয়েছে, ওই রকম নার্ভাস না হইলেও হয়েছে। ভয় তো পাবা না, কারণ টেকনিকটা, ভয় না পাওয়ার টেকনিকটা তো তোমাদেরকে বলে দিতেছি। এনিওয়ে, যেটা বলতেছিলাম, তোমার মনে করো তোমার 7টা প্রশ্ন অ্যান্সার করে আসতে হবে। এখন 7টা প্রশ্ন অ্যান্সার না করে তুমি যদি 6টা প্রশ্ন অ্যান্সার করো, তাইলেও কিন্তু যে বন্ধুটা তোমার 7টা কোয়েশ্চেন অ্যান্সার করেছে তার থেকে কিন্তু তোমার নম্বর কম আসবে। কারণ কি জানো? কারণ চিন্তা করে দেখো, মনে করো তুমি 7টা সিকিউতে একটা বন্ধু পাইলো 8 নম্বর করে, তাহলে সে কত পাবে? গুণন করো, 7 8টা 56 পাবে, রাইট? আচ্ছা, এখন আপনি যদি কত করে পান? আপনি 5টা কোয়েশ্চেন লিখছেন, তাইলে আপনি কত পাবেন? 9 করে পাইছেন। তার থেকে প্রত্যেকটাতেই 1 নাম্বার করে বেশি পাইছেন, 9 করে পাইছেন। 5 9 45 পাইছেন, 56 আর 45। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি এখন 6টা কোয়েশ্চেন লিখছেন। 6টা কোয়েশ্চেন লিখলে কত হয়? 6 9 54 হয়। তারপরেও কিন্তু 2 মার্ক থেকে আপনি পিছিয়ে রয়েছেন। সেটা আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করব যে আমাদের যতগুলো প্রশ্ন অ্যান্সার করার কথা, সবগুলো প্রশ্ন আমি টাচ করছি কিনা, সবগুলো প্রশ্ন ভালোভাবে সুন্দরভাবে লিখতে পারছি কিনা, এবং এই যে কোন প্রশ্নের জন্য আমার কতটুকু সময় দরকার, সেই সময়টুকু আমি প্রত্যেকটা প্রশ্নকে দিয়েছি কিনা, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। বুঝতে পারছো সবাই? ফারজানা, আচ্ছা সবাই একটা স্বপ্নের মধ্যে চলে গেছে, সবাই স্বপ্নের মধ্যে চলে গেছে। আচ্ছা এনিওয়ে, ঠিক আছে, এইটা গেল আমাদের টাইম ম্যানেজমেন্টের পয়েন্ট। সেকেন্ডলি আরেকটা বিষয়, এই যে টাইম ম্যানেজমেন্টের কথা বললাম, সো এটা তোমরা আজকে প্র্যাকটিস করবা। কিভাবে প্র্যাকটিস করবা? কয়টা সাবজেক্ট করছি আজকে? 5টা সাবজেক্ট। 5টা সাবজেক্টের 5 রকম প্রশ্ন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। প্রত্যেকটা হোমওয়ার্ক কি করবা? ঘড়ি ধরে প্র্যাকটিস করবা। সবাই সবাই ঘড়ি ধরে প্র্যাকটিস করবা। আমার সামনে এটা মনে করো এক প্রকারের ওয়াদা করে যাও যে ঘড়ি ধরে প্র্যাকটিস করব, কোনটার জন্য কত টাইম লাগতেছে সেটা আমি লিখে রাখবো আজকে। এই জিনিসটা তোমাকে করতেই হবে একদম পরীক্ষার মতো এনভায়রনমেন্টে। পরীক্ষার মতো এনভায়রনমেন্ট মানে হচ্ছে তোমার রুমে একদম একা একা বসবা, একটা ঘড়ি নিবা, খাতা কলম, এই প্রশ্নটা নিবা, নিয়ে লেখা শুরু করবা এবং টাইম দেখবা, স্টপ ওয়াচে টাইম দেখবা যে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার কতটুকু লাগতেছে। একটা প্রশ্নই আজকে দিলাম, এরপরে হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের সারমর্ম লেখার জন্য। সারমর্ম লিখতে খুব বেশি সময় লাগে না। আরেকটা বিষয় দেখো, কোনো কোনো প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো খুব বেশি লিখতে হয় না, কিন্তু সেই প্রশ্নগুলো ভাবার জন্য টাইম লাগে। যেমন সারমর্ম, এটার জন্য কিন্তু 2 লাইন লিখাই এনাফ। 2 লাইনে আমি কিন্তু পুরা কবিতার মর্মটা বা পুরা কবিতার যে ভাবটা সেটা আমি লিখে ফেলতে পারি। কিন্তু ওই 2 লাইন লেখার জন্য আমাকে কিন্তু আরো 10 লাইন মাথার মধ্যে চিন্তা করতে হইতেছে, রাইট? সো দিস ইজ ইম্পর্ট্যান্ট যে আমি আমার পর্যাপ্ত সময় দিচ্ছি কিনা, আমি চিন্তা করতেছি এবং চিন্তা করার জন্য আমাকে পর্যাপ্ত সময় দিচ্ছি কিনা প্রশ্নটাকে। সো এই কারণে তোমাদের সারমর্মটা দেওয়া, যে যেগুলাই লিখতে হয় কম, ভাবতে হয় বেশি এবং সঠিকভাবে ভাবতে হয়। কারণ সঠিক জায়গাটা তুমি যদি ধরতে না পারো, সারমর্মের যদি মূল ভাব ভুল হয়, তুমি যদি সুন্দর সুন্দর শব্দও লিখে আসো কিন্তু মূল ভাবের সাথে কানেক্টেড না, মূল ভাবের সাথে ওইটা যায় না, তাহলে কিন্তু টিচার তোমাকে মার্ক দিতে পারবে না। বুঝতে পারছো সবাই? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এরপরে হচ্ছে আমাদের ইংলিশের একটা স্টোরিকে কারেক্ট অর্ডারে কমপ্লিটিং স্টোরি না, রিঅ্যারেঞ্জিং স্টোরি। এটা স্টোরিটা অলরেডি কমপ্লিটেড, তোমাকে জাস্ট লাইনগুলো অ্যারেঞ্জ করতে হবে। এইটারও কিন্তু দেখো তোমার কিন্তু খুব বেশি সময় ধরে লিখতে হচ্ছে না, এটা কিন্তু লেখার জন্য খুব কম সময় দরকার, কিন্তু আমার ভাবার জন্য বেশি সময় দরকার, রাইট? আমাকে প্রত্যেকটা অর্ডার করতে হবে যে কোন লাইনের আগে কোনটা দিলে স্টোরিটা একটা সুন্দর ফ্লো পায়, স্টোরির এই সুন্দর ফ্লোটা দরকার। অলরাইট, ঠিক আছে, এটা গেল রিড দ্য ফলোয়িং টেক্সটস অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এটা হচ্ছে ট্রান্সফরমেশন, গ্রামার, এই জিনিসগুলোও কিন্তু আমার খুব বেশি লিখতে হয় না। গ্রামারের ব্যাপারটা মজার,
সেটা হচ্ছে আমি যখন রিটেন পার্ট এবং গ্রামার পার্ট এই দুইটা জিনিসের মধ্যে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে ভাইয়া কোনটা ইজিয়ার, অনেকে বলে যে ভাই রিটেনই ইজিয়ার, কিন্তু রিটেন ক্লাসে আবার যখন যাই তখন তাদেরকে লিখতে দেই, তারা বলে যে খুবই সমস্যা হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে গ্রামারই ইজি। গ্রামার কেন ইজি? কারণ তুমি পাইলে পারবা, না পারলে না। বুঝতে পারছো? তুমি যদি গ্রামারের রুলস পারো, ট্রান্সফরমেশন পারো, তাহলে তুমি পারবা, তুমি সেখানে শিওর, সুনিশ্চিতভাবে সেখানে নম্বর পাবা। কিন্তু তুমি যদি রিটেন, যেখানে হচ্ছে তোমার ডিপেন্ড করতেছে যে কতটুকু সুন্দরভাবে গুছায় লিখতে পারতেছো, টিচার সেখানে 10-এর মধ্যে কত দেবে। যেমন এসেতে আমরা কিন্তু কখনোই ফুল মার্ক পাই না, তাই না? ফুল মার্ক পাই না, তবে আমরা যদি ঠিক মতো লিখে থাকি কাছাকাছি একটা নম্বর আমরা পাই। তো সৃজনশীলের এই প্রবলেমটা কিন্তু আমাদের ইংলিশের ক্ষেত্রে নাই। সো ইংলিশের গ্রামারের যে টপিকগুলো আছে, গ্রামারের টপিকগুলো একটু প্লিজ সবাই বারবার রিভিশন দিয়ে দিবা। গ্রামারের স্পেসিফিক কিছু রুলস রয়েছে, যেই রুলসগুলো থেকে সবসময় প্রশ্ন এসেই থাকে, এবং সেই রুলসগুলো কই পাবা? আমার সাজেশনে তুমি পেয়ে যাবা যে মোস্ট কমন রুলসগুলা যেগুলো থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে, এই সবগুলা প্রশ্ন অ্যানালিসিস করার পরে আমাদের টিচাররা এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছে। আচ্ছা, এটা গেল। এরপরে এই সিকিউটা আজকে সৌরভ ভাই পড়াইছিল, আমি দেখছি তোমাদের কাছে। এটা হচ্ছে বিজিএস এর হোমওয়ার্ক। সৌরভ ভাই যদিও অলরেডি উত্তরটা বলে ফেলছে, তারপরেও তুমি প্রশ্নটা ভালো মতো পড়বা, প্রশ্নের চ্যাপ্টারটা আগে থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, হোমওয়ার্ক পোস্ট করার নিয়ম। হোমওয়ার্ক পোস্ট করবা কোথায়? সেটার জন্য আমাদের কিন্তু একটা গ্রুপ রয়েছে। গ্রুপটার নাম কি? ক্লাস 7 সুপার স্টুডেন্টস। কতজন স্টুডেন্টস এখনই অলরেডি এই গ্রুপটাতে জয়েন আসো, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। কে কে আসো এখনই? অনেকেই রয়েছে এবং অনেকে গ্রুপটাতে ক্লাসও করছে এখন, রাইট? ওকে, সো এইখানে তুমি এই গ্রুপে জয়েন করবা। যারা যারা এখনো পর্যন্ত জয়েন হয়ে নাই, তারা কিন্তু খুব দ্রুত জয়েন গ্রুপে একটা ক্লিক করলেই জয়েন হতে পারবা। সার্চ করবা ক্লাস 7 সুপার স্টুডেন্টস, আর আমাদের কমেন্ট সেকশনে গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে। ওকে, এইখানে ক্যাপশনে কয়েকটা জিনিস মেনশন করবা। তোমার নাম মেনশন করবা, তোমার স্কুলের নামটা মেনশন করবা, এইচডব্লিউ টপিকটা কোন সাবজেক্ট এটা অবশ্যই মেনশন করবা, আর এইচডব্লিউ টপিকটা মেনশন করে দিবা। অলরাইট, ঠিক আছে। আরেকটা বিষয় দেখো, টি শার্ট জিতে নেওয়ার সুযোগ, এটা তো কেউ মিস করবা না, আমি জানি, আমি তোমাদেরকে খুব ভালো মতোই জানি। টি শার্ট এটা কেউ মিস করবাই না। তো এটার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, যেহেতু আমরা সবাই বন্ধুদের ভালো চাই, আমাদের বন্ধুদের ভালো চাই, তো আমরা আমাদের বন্ধুদের জন্য ছোট্ট একটা হেল্প করব। কি হেল্প করব? আমার তো একটা নোট আছে, এটা খুবই কাজে দেয় সবাই। এটা আমি যখন আপনাদের বয়সে ছিলাম, ক্লাস 7-8-এ পড়তাম, বন্ধু বান্ধবদের নোট অনেক কাজে দেয়। সো তোমাদের যে সুপার নোটগুলো রয়েছে, সেগুলো তোমরা আমাদের গ্রুপটাতে শেয়ার করবা। শেয়ার করলে তোমাদের জন্য কি থাকতেছে? তোমাদের জন্য টি শার্ট জিতে নেওয়ার একটা আকর্ষণীয় সুযোগ। বুঝতে পারছো সবাই? কে কে নিবা হাত তুলে একটু জানাই দিও যে টি শার্টটা পাচ্ছই। পরে সবাই টি শার্ট পরে ছবি দিবা, ঠিক আছে? এনিওয়ে, এখন এটার জন্য আমার কি কি করতে হবে? এটার জন্য আমার প্রত্যেকটা সুপার নোটের ওই সাবজেক্ট ওয়াইজ আপনার নাম লিখবেন, ক্যাপশনে নাম লিখবেন, তারপরে হচ্ছে স্কুলের নাম লিখবেন, কোন সাবজেক্ট এটা লিখবেন, কোন টপিক এটা লিখবেন, তারপরে ছবি তুলে আপনার সুপার নোটটা শেয়ার করে দেবেন। আপনার নোটটা থেকে আপনার বন্ধু এটা পড়তেছে, এইটা আমরা অ্যাজ এ স্টুডেন্টস, আমরা গোটা বাংলাদেশের অনেক জায়গা থেকে মানুষরা এসেছি। সো আমরা একে অন্যকে কি করব? আমরা একে অন্যকে হেল্প করার চেষ্টা করব, রাইট? সো দেখি আমরা এই গ্রুপটার মধ্য দিয়ে আমরা পুরা কান্ট্রি ওয়াইড ঠিক কতজন স্টুডেন্টসকে অ্যাকচুয়ালি নিজের জায়গা থেকে স্টুডেন্ট হয়েই বন্ধুদের পাশে আপনি দাঁড়াইতে পারতেছেন। এটা আপনার জন্য খুব বড় একটা কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? ফেরদৌস অলরেডি সাবমিট করে ফেলছে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফেরদৌস, তুমি তো টি শার্ট পাচ্ছই। তাহলে আরেকটা ব্যাপার হইতেছে, আপনাদের অনেকের স্কুলে এখনই অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে। তো যাদের পরীক্ষা হয়ে গিয়েছে তারা কি করবা? তারা তোমাদের প্রশ্নপত্রে ছবি তুলে সেখানে পোস্ট করে ফেলবা, যাতে তোমার প্রশ্ন দেখে তোমার বন্ধু যারা এখনো পর্যন্ত পরীক্ষা হয় নাই, সে একটু আইডিয়া পায় যে এই বছরে কিরকম প্রশ্ন হইতে পারে। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, এখন আমার সময়, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নটা তোমরা আমাকে এখন করতে পারো। সবাই যতগুলো বিষয় বললাম খেয়াল করছো? ডাউনলোড কিভাবে করবা, 2026-এ ভর্তি হবা কিভাবে, প্রি বুকিং করবা কিভাবে, প্রি বুকিং করলে তোমাদের জন্য কি কি রয়েছে সেইটা বললাম। তারপরে হচ্ছে আমাদের আজকের হোমওয়ার্কটা সাবমিট কোথায় করব, আর কি বলছি? আর বলছি হচ্ছে টাইম ম্যানেজমেন্টের কথা বলছি, পরীক্ষার হলে নিয়ে গেছিলাম আপনাদেরকে, পরীক্ষার হল সম্পর্কে বলছি, স্ট্রেস কিভাবে ম্যানেজ করবেন সেটার কথা বলেছি। আর কি বলছি?
আর বলছি হচ্ছে বাংলা, বিজিএস, ইংলিশ, এইগুলোর জন্য অ্যাপ্রোচ কি হবে আপনার। So, আপনারা এখন বলেন কারো কোনো প্রশ্ন, কারো যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে ক্লাসটা কেমন লেগেছে আপনাদের। বিজয় দাস তন্নি যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, আঞ্জুমান আরা ইলা যুক্ত হয়েছে সেকেন্ড পেপারের। ফারজানা একটা প্রশ্ন করছে, ভাইয়া বাংলা সেকেন্ড পেপারের রচনা কিভাবে লিখলে ভালো হয়। রচনা কিভাবে লিখলে ভালো হয় সেটা হচ্ছে রচনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা তুমি পয়েন্টগুলো দিচ্ছ কিভাবে, পয়েন্টগুলোকে অ্যারেঞ্জ করতেছো কিভাবে। যেমন সূচনা থেকে উপসংহার, এর মাঝে প্রত্যেকটা যে পয়েন্টগুলো আমি কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে লিখতেছি। যেমন মনে করো আমি যদি বাংলাদেশের মুক্তির সংগ্রাম এরকম একটা রচনা আমার এসে থাকে, তাহলে আমি কি করব, তাহলে আমি মুক্তি সংগ্রামের যে প্রত্যেকটা স্টেপ, 47 সালের দেশ বিভাগ, 52 সালের ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, প্রত্যেকটার জন্য আমি টাইম ওয়াইজ আলাদা আলাদা একটা সুন্দরভাবে ফ্লো তৈরি করব এবং সে ফ্লো অনুযায়ী আমি কি করব, লিখে থাকবো। সো এটা হচ্ছে আমার ক্ষেত্রে একটা টেকনিক হইতে পারে। তুমি তোমার টেকনিকটা বের করো। তুমি মনে করো নদী ভ্রমণ আসছে, এখন নদী ভ্রমণের খুব সুন্দরভাবে তুমি কোন কোন জায়গায় ভিজিট করছো সেই জিনিসগুলো দেখো, একটা গল্পের মতো করে লেখো। তারপরে তোমার কিছু কিছু এসে আছে, যে এসেগুলো কি থাকে, অ্যানালিটিক্যাল থাকে বা বিশ্লেষণধর্মী থাকে। তো বিশ্লেষণধর্মী রচনাগুলো তোমার কি করতে হবে, তোমার সেখানে যুক্তিযুক্ত কথা লিখতে হবে, যুক্তি নির্ভর কথা লিখতে হবে। সো দ্যাটস ইট, রচনার এখানে নিয়ে বলে ফেললাম। ফারজানি ভাই বলছে অনেক ভালো লাগছে, সবাই বলছে অনেক ভালো লাগছে। গ্রুপটাতে সবাই জয়েন হয়ে নিবা। গ্রুপটার নাম কি, ক্লাস 7 সুপার স্টুডেন্টস। আজকে অনেকের কমেন্ট আমি এখন পড়তে পারতেছি না, কারণ আপনারা সবাই কি করতে হবে, ক্লাসটা শেষ করতে হবে। সো আজকে এইমাত্র আমরা ইস্টাজান বলছে অনেক ভালো লাগছে, ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা ক্লাসটা এখন শেষ করতে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব। সবাই গ্রুপটাতে জয়েন হইবা এবং গ্রুপটাতে জয়েন হয়ে জানাই দিবা আমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে। ক্লাসটার জন্য তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও এখনই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেন আমাদের গ্রুপটাতে পোস্ট করে দিবা। অলরাইট, সবাই ভালো থাকবা। সবার বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা। যে কথাগুলো বললাম কথাগুলো শুনে যাতে কাজেও অ্যাপ্লাই করতে পারো সেইটা খেয়াল করবা, তাইলে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। সবার সাথে আবার দেখা হবে 2026-এ। 2026-এ আপনারা যখন আরেকটু বড় হবেন, ক্লাস 8-এ পড়বেন, তখন দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত পড়ালেখা করবেন।